সংরক্ষণ প্রথা বিলোপের জোরালো দাবি। প্রসঙ্গ যখন ডাক্তারি নিযুক্তি পরীক্ষায় 14 নম্বর পেয়ে সেখানে পাশ করেছেন ডাক্তাররা, এবং যার পরেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। যদিও সেক্ষেত্রে আরো একটি বিষয় না বললেই নয় যে রাজ্যের হাসপাতালগুলিতে কিছুটা হলেও চিকিৎসক সংকট ছিল, এবং সেই নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি অভিযোগ। তারপরই টিপিএসসির মাধ্যমে সেখানে নিয়োগ প্রক্রিয়া করা হয় এবং 216 জনের মেধা তালিকা প্রকাশ করা হয় বুধবার, এবং তারপর থেকেই সমালোচনা গোটা রাজ্য জুড়ে, পাশাপাশি সামাজিক মাধ্যমেও কিন্তু এই সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মেধা তালিকা। কেন 14 নম্বর পেয়ে জিডিএমও অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে সেখানে নিয়োগ করা হয়েছে? কিভাবে এই সংরক্ষণ প্রথার জেরেই কিভাবে সেখানে বলা চলে আগামী দিনে সেই ডাক্তাররা রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন, কিংবা সেখানে রোগীরাই কিভাবে সেই চিকিৎসকদের উপর ভরসা রাখবেন, যার এবার তার সংরক্ষণ প্রথা বিলোপের ক্ষেত্রে জোরালো দাবি তুলছেন। গুরুত্বপূর্ণ পেশা ডাক্তার নিয়োগের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, তাহলে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে চিকিৎসা পরিষেবার মান। এই নিয়ে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদার কাছে যাব, শুরুতেই বিষয়টা জানবো। এবং দেবব্রতদা, এই যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ নম্বরের তালিকা রয়েছে 83.95%, এবং সর্বনিম্ন যে তালিকা 14 নম্বর পেয়েও সেখানে পাশ করানো হয়েছে, কিভাবে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? দেখো, বিষয়টা কিন্তু যথেষ্ট একটা তোমার তাৎপর্যপূর্ণ বিষয় এবং স্পর্শকাতর বিষয় এই জন্য যে ডাক্তারের যে চাকুরি বা পরিষেবা, এটা কিন্তু জীবনদায়ী। আর কেন এই প্রসঙ্গটা জীবনদায়ী ব্যাপারটা আনতে হলো, এর প্রেক্ষাপটটা যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে এই গতকাল তথা তোমার বুধবার টিপিএসসি ত্রিপুরা যে পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি ডাক্তারদের যারা তোমার চাকুরির জন্য তোমার সিলেক্টেড হিসাবে তাদের একটা নাম প্রকাশ করা হয়েছে। এই প্রকাশিত নামের পাশেই দেওয়া হয়েছে তাদের নাম্বার, কি কত নম্বর পেয়েছে এবং তারা কিভাবে সেক্ষেত্রে তোমার চাকুরি পাবে, এর একটা তালিকা প্রকাশ করা হয়েছে। আর এখানেই প্রশ্নটা উঠেছে, দেখা গেছে যে সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ করে এসটি/এসসি তাদের ক্ষেত্রে দেখা গেছে যে কেউ পেয়েছেন 14% নম্বর, 100তে পরীক্ষা, এর মধ্যে 14 নম্বর পেয়েছেন। এই 14 নম্বর পেয়ে কিন্তু সে এই ডাক্তারি চাকুরির ক্ষেত্রে তিনি সিলেক্টেড। পরবর্তী সময়ে যখন চাকুরি ছাড়া হবে তখন তিনিও কিন্তু এই চাকুরি পাবেন। এবং ডিফারেন্সটা দেখো, কোনো ক্ষেত্রে যারা সাধারণ ক্যাটাগরির তারা কিন্তু 83 নম্বর পেয়েছেন। এই যে একটা ডিফারেন্স, এতে যে একটা মতভেদ তৈরি হয়েছে তা হচ্ছে এই তাদের গুণগত মান। যারা তোমার এই পরীক্ষায় 14 নম্বরের বেশি তুলতে পারে না, তারা কি ধরনের চিকিৎসা পরিষেবা দেবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং একটা মহল থেকে এমনও প্রশ্ন তোলা হয়েছে যে যেহেতু তারা এই প্রবেশিকা পরীক্ষায় এ ধরনের ফলাফল করেছে, তারা তোমার 14, 20, 25-এর বেশি নম্বর তুলতে পারে না, তারা কিভাবে ডাক্তারিটা পাস করলো তা নিয়েও কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছে। এবং অবশ্যই এই সমালোচনা গোটা নেটিজেনদের মধ্যে একটা আলোড়ন ফেলে দিয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু এই সমালোচনায় নিজেদের সামিল করেছেন। এবং অবশ্যই এই ব্যাপারে একটা কথা বলতে হয় যে এই যারা এসটি/এসসি রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা অংশের মানুষ তারাও কিন্তু 50 অ্যাভাব পেয়েছেন, সেই কথাটা মাথায় রাখতে হবে। কোনো জাতিগত তোমার বিভাজনের বিষয় এক্ষেত্রে নয়, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কোটা। এই যে কোটার বিষয়টা, যারা ওই 14, 15, 20 পেয়ে এই তোমার চাকুরির ক্ষেত্রে যারা সিলেক্টেড হলেন, তাদের বিষয়ে এই আজকের এই তোমার এই যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তো এই বিষয়টাতে আমি আমার সঙ্গেই রয়েছেন আমার সহকর্মী নীল বণিক, নীলের সঙ্গে কথা বলবো। নীল, তুমি বিষয়টাকে কিভাবে দেখছো? দেখো, এই সংরক্ষণের ক্ষেত্রে কিছু কুফল কিন্তু ভারতবর্ষে বারবার ভোগ করছে। প্রথমে যদি সংরক্ষণের যে বিষয়টা কবে থেকে এসছে সেটা যদি ইতিহাসের দিকে একবার নজর রাখবো,
79 মানে মোরারজি দেশাইয়ের আমলে প্রথম মন্ডল কমিশন গঠন হয়। মন্ডল কমিশন কি, এই যে সংরক্ষণ, তার আগে থেকেই কিন্তু 60, 65, 62 থেকে কিন্তু সংরক্ষণের এই কুপ্রভাব নিয়ে বিশেষ করে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন যে ইন্টেলেকচুয়াল যে সমস্ত মানে মেধাবী ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনা করেন সেইখানে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছিল। তার জন্যই মোরারজি দেশাই এই সংরক্ষণের কুফল এবং সংরক্ষণের সুফল এইটা নিয়ে কিন্তু মন্ডল কমিশন একটা গঠন করে। সেই মন্ডল কমিশন দেখো 1979, সেই মন্ডল কমিশনের রিপোর্ট কবে হয়, যে 1990 সালে ভিপি সিং যখন প্রধানমন্ত্রী হন ভারতে, তখন এই মন্ডল কমিশনের যে মানে সুপারিশ সেইটা বাস্তবায়ন হয়। আর বাস্তবায়ন হওয়ার পরেই কিন্তু দিল্লি, বিহার, উত্তরপ্রদেশে এই মন্ডল কমিশনের যে রিপোর্ট বা সুপারিশে এই সংরক্ষণের ইস্যুতে যে সুপারিশ করা হয়েছিল কিছুটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে, শুধুমাত্র আবেগের কথা মাথায় রেখে এই ক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে কিন্তু সারা ভারতবর্ষে ছাত্র আন্দোলন হয়েছিল। এই ছাত্র আন্দোলন এত মানে বেশি ছিল যে তারটেও দিল্লির রাজধানীর রাজনৈতিক মহল কেঁপে গেছিল। সেই জায়গাতে সংরক্ষণের সুপারিশের বিরোধিতা করে দিল্লিতে কিন্তু প্রকাশ্যে আত্মহত্যা করেছিল রাজীব গোস্বামী এবং তপশিলি জাতি যারা ব্রিলিয়ান্ট, তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। তাতে সংরক্ষণের কুফল সারা জীবন ভারতবর্ষের মানুষকে বয়ে বেড়াতে হবে, এটা ছিল। এইবার আমি তোমাকে হালফিলের সংরক্ষণের কতগুলো আইন মানে বলবো, যে স্টেট কোটায় পিজি মেডিকেল স্থায়ী ভিত্তিক সংরক্ষণকে কিন্তু অসাংবিধানিক বলে ঘোষণা করেছে দেশের সুপ্রিম কোর্ট। 2025 সালের 29শে জানুয়ারি সংবিধানের 14তম অনুচ্ছেদে বাতিল করা হয়। এইটা হচ্ছে স্টেট বেসিক, ঠিক আছে। এইবার হচ্ছে আমি তোমায় বলি 2006 সালে এমসে 27 যে সংরক্ষণ, 27% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ নিয়েও কিন্তু একটা মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলাতে কি আছে না, 2008 সালের 10ই এপ্রিল অশোক কুমার ঠাকুর বনাম ভারত ইউনিয়ন মামলার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, 93তম সাংবিধানিক সংশোধনী নির্দেশ দেয় ভারত সরকারকে। সেইখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কিন্তু এইখানে রায়টা কি দিয়েছে, যে যারা তপশিলি উপজাতি রয়েছে, যারা সংরক্ষণের আওতায় আসছে, সেটা বজায় থাকবে। কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, তপশিলি জাতি উপজাতির মধ্যে যাদের পরিবারের বার্ষিক আয় 4,50,000, তারা এই 27% সংরক্ষণের আওতায় আসবে না। সুপ্রিম কোর্টের পরিষ্কার এটা নির্দেশ আছে, কিন্তু তারপরেও সব ক্ষেত্রে এটা কি মানা হয়? আজকের এই বিষয়গুলো থেকে কিন্তু অনেকটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার আমি তোমায় যাব যে সংরক্ষণের বিরুদ্ধে বহু মামলা আছে, বিভিন্ন হাইকোর্টে মামলা আছে, সুপ্রিম কোর্টে মামলা আছে। তো এইটা রায়টা এখন দেখো, এই রায়টা আমি তোমাকে বলছি 1992 সাল ইন্দ্র সাহান বনাম ভারত সরকারের মামলা, উল্লেখযোগ্য মামলা। 2006 সাল বিকে পাতি বনাম ভারত সরকারের মামলা। 2006 সালে আরো একটা বিখ্যাত মামলা এন নাগরাজন বনাম ভারত সরকারের মামলা। 2005 সাল ইভি চিন্না বনাম অন্ধ্রপ্রদেশ মামলা। 2020 সাল জয়শ্রী লক্ষণ রাও বনাম মহারাষ্ট্র মামলা। এই প্রত্যেকটি মামলাই কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত আরো অনেক মামলা রয়েছে এই সংরক্ষণ বাতিলের দাবিতে, এবং সংরক্ষণ কিভাবে হওয়া উচিত সেই নিয়ে আরো মামলা রয়েছে। মামলা যতক্ষণ না, এটা যেহেতু সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়, তাই এখান থেকে আমি বলবো না যে এটা ঠিক বা বেঠিক। তবে এর যে কুফল একটা ভারতবর্ষে পড়েছে, সেটা কিন্তু এই 2006 সালের দিল্লি এমসের যে ভর্তি সংরক্ষণ ইস্যুতে, সেটা কিন্তু বারবার এই মামলাতে উঠে এসেছে। এখন আমি আজকে ত্রিপুরাতে দেখলাম যে আচ্ছা 14 বা 15 বা 20-র নিচে, অ্যাভাব 20-র নিচে যারা পেয়েছে, তারা তাদের মানে মান কতটা ভালো, এই প্রশ্নটাই এখন সবচাইতে বেশি হচ্ছে। দেখো, এই ক্ষেত্রে রাজ্য সরকারগুলির কাছে কিছু করার নেই, কারণ যখনই ধরো মানে মিনিমাম 50 পেতে হয়, যদি 50-এর নিচে পায় তাহলে সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী তারা কিন্তু নাম্বার বাড়াতে পারবে না, তাহলে সুপ্রিম কোর্টের আইন ভাঙা হচ্ছে। আবার বেআইনি পথে কিন্তু কোনো রাজ্য সরকার, কোনো স্টেট গভর্নমেন্টই তোমার হচ্ছে নাম্বার বাড়াতে পারবে না। আবার এদেরকে ভর্তি নেবেও না, এইটাও কিন্তু সরকারের কিছু করার নেই, কারণ সরকারের তপশিলি উপজাতি জাতির যে সংরক্ষণ আইন রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে। আর ফিল আপ করতে গিয়েই এই গেরোটা হচ্ছে, কিন্তু
এই ক্ষেত্রে রাজ্য সরকারগুলির উচিত এই ক্ষেত্রে যে এই মামলাগুলি, দেখো ত্রিপুরার ইতিহাসে যদি এটা প্রথম হয়, তাহলে যারা আইনজ্ঞ তারা মনে করছেন যে ত্রিপুরা সরকারকে এই যে সুপ্রিম কোর্টে যে মামলাগুলি চলছে, প্রবেশিকা ডাক্তারির পরীক্ষায় হতে পারে, পিজি ডিপ্লোমা পরীক্ষায় হতে পারে ডাক্তারিতে, সেইখানে স্টেট গভর্নমেন্টের পার্টি হওয়া, বা এই ক্ষেত্রে তোমার হচ্ছে রাজ্য সরকার নিজস্ব কোনো আইন কিন্তু এই ক্ষেত্রে আনতে পারে না বিধানসভায়, এই আইনটা আনতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করে। তো সেই জায়গাতে ভারতের যেহেতু কোনো রাজনৈতিক দলই এই সংরক্ষণের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব নিয়ে যখন তারা ভাবছে না বা আইন প্রণয়নের কথা ভাবছে না, শুধুমাত্র ভোট বড় বালাই, আর এই ভোটের বালাইতে যারা মেধাবী নয় তারা কিন্তু এই জায়গায় ক্রমাগত প্রবেশ করছে, আর তাতে কিন্তু চিকিৎসা ব্যবস্থার যে মান, সেই মান নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। এটা একাধিক রাজ্যের সমস্যা। এখন রাজ্য সরকার এই যে তারা সমস্যাটা নিশ্চয়ই যদি দেখেন, তারা আগামী দিনে কোনো মামলাতে এটা সুপ্রিম কোর্টে তারা নিজস্ব পার্টি হবে কিনা, বা এই যে কুফলটা আজকে ত্রিপুরার মানুষকে ভোগ করতে হবে, ত্রিপুরার কোনো সাধারণ জনগণ এটা নিয়ে ইচ্ছা করলে ত্রিপুরা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করতে পারে, বা সুপ্রিম কোর্টে অন্যান্য কোনো মামলায় পার্টি হয়ে ত্রিপুরার এই রেফারেন্সটাকে নিতে পারে। তাছাড়া ত্রিপুরার সরকারের এই ক্ষেত্রে কিছু করার আছে বলে আমার অন্তত জানা নেই। আসলে তুমি যেভাবে আইনি বিষয়টি বিশ্লেষণ করলে তা কিন্তু বাস্তব, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেই পুরো বিষয়টি নির্ধারণ করে দিতে হবে এবং অবশ্যই এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো কিছু করার নেই। সুতরাং এটাও ঠিক, একটা গ্যারাকলে আটকে আছে রাজ্য সরকার, এবং এটাও বাস্তব যে যাদের এই ধরনের মেধা, যারা 20 নিচে নাম্বার পেয়ে চাকুরির জন্য নির্বাচিত হন, তারা কিন্তু মোটেও একটা আশানুরূপ আপনার চিকিৎসা পরিষেবা দেবে তা কিন্তু মোটেও ভাবলে চলবে না। যদি সংখ্যা তত্ত্বে বিচার করতে হয় তাহলে 216 জনের মধ্যে আমি যদি ধরি তাহলে কিন্তু 72 জন দেখা যাচ্ছে সেক্ষেত্রে 7-এর অধিক পেয়েছে। বাদবাকি 73 নম্বর সংখ্যাটা থেকে 216 জন পর্যন্ত কিন্তু প্রত্যেকেই 7-এর নিচে পেয়েছে। এই যে একটা মেধার সেখানে কথা উঠে আসছে, দিন শেষে একটাই কথা যে আজকে সাধারণ মানুষরা যারা চিকিৎসা পরিষেবা নেবেন সেই ডাক্তারদের কাছ থেকে, তারা সত্যি অর্থে সেই চিকিৎসা পরিষেবা না পাবেন, নাকি এইভাবেই মেধাহীনতার যন্ত্রণা ভোগ করতে হবে রোগী সহ তার পরিবার পরিজনদের? দেখো, একটা কথা কি বলতে হয় যে যারা এই ডাক্তারিটা পাশ করেছেন তাদের প্রতি একদম সম্মান জানিয়ে বলতে হয় যে যেহেতু এই প্রশ্নটা এখন উঠেছে যে যেহেতু তারা এই প্রবেশিকা পরীক্ষায় 20 নাম্বারের কম পেয়েছে, তাদের ক্ষেত্রে তুমি যে কথাটা বললে যে তারা কতটুকু চিকিৎসা পরিষেবা, সঠিক চিকিৎসা পরিষেবা দিতে সমর্থ হবে, তা নিয়ে যে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে, তা কিন্তু ওঠাটা মোটেও অমূলক নয়। এ ব্যাপারে অন্যান্য বিভিন্ন তোমার নেটিজেন দুনিয়ায় কিন্তু হইচই পড়ে গেছে, এবং যারা বুদ্ধিজীবী মহল বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল তারাও কিন্তু বারবার এই প্রশ্নটা তুলছেন যে যারা এই তোমার 14 নম্বর পেয়ে ডাক্তারির মতো এমন জীবনদায়ী চাকুরির ক্ষেত্রে পরীক্ষায় তোমার উত্তীর্ণ হয়েছে, তারা যদি এই ধরনের পরিষেবা দিতে যায় তাহলে রোগীদের এর একটা ভোগান্তি শিকার হতে পারে। একটু আগে আমার সহকর্মী নীল কিন্তু সেই আশঙ্কাটা প্রকাশ করেছে। তবে দেখো, পুরোটাই যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত এবং এ ব্যাপারে দীর্ঘ মামলা চলছে বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এটা বিচার্য বিষয়। এ ব্যাপারে তোমার ভালো মন্দ এখনই বলার সঠিক হবে না। সুপ্রিম কোর্ট মামলার নিশ্চয়ই এ ব্যাপারে একটা খুব শীঘ্রই একটা কিছু করবে, যেহেতু এই মুহূর্তে একটা ত্রিপুরা থেকে এমন একটা সাড়া উঠেছে, তা এই ব্যাপারে ভালো একটা কিছু হবে। এবং যারা তোমার ভালো র্যাঙ্ক করে এই প্রবেশিকা পরীক্ষায় এই চাকরি প্রাপ্তির ব্যাপারে যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন, তাদের মতো করে আর পরবর্তীতে অন্যান্য যারা এই ধরনের প্রবেশিকা পরীক্ষায় নিয়ে অংশ নেবেন তারা সেভাবে প্রস্তুতি নেবেন, সেটা আশা তো করাই যেতে পারে। শতাব্দী, ধন্যবাদ। আমাদের বার্তা সম্পাদক এবং একই সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল নীল বণিক।
প্রত্যেকে উভয়কেই ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তারই মধ্যে যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তারপরে কিন্তু রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে এবং মেধা বনাম মেধা 83 নম্বর বনাম 14 নম্বরের যে একটা গোপন লড়াই চলছে, এতে করে আগামী দিনে যেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে, তবে সেক্ষেত্রে এই নম্বর প্রকাশের পর থেকে যে একটা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই মেধা তালিকা, তাতে করে স্বাস্থ্য পরিষেবা কিংবা স্বাস্থ্য পরিকাঠামো কতটা উন্নতির শিখরে পৌঁছায় তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন তুলতে শুরু করেছে আজ রাজ্যের সাধারণ জনগণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।